আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শনিবার আর সময় যখন রাত্রি 9:30, তখন ভালোবাসার মরশুম প্রেজেন্টস গল্পের মরশুম চ্যানেলে আরও একটা নতুন সম্পর্কের জটিলতা, বন্ধুত্ব, অনুভবের গল্প নিয়ে আমাদের হাজির থাকার সময় হয়ে গেছে। মনে আছে তো গত পর্বের কথা? মৈনাক আর শুভমিতার রেজিস্ট্রি বিয়েটা কিন্তু হয়নি। হঠাৎই পরিস্থিতি বদলে যায় বাড়ির ভিতর। মুখ ফসকে সৌম্যব্রতর এমন একটা কিছু বলে দেওয়া যাতেই সবটা গন্ডগোল হয়ে যাওয়া। কিন্তু তারপর পরিস্থিতি কি আবার আগের মতো হবে? আবার কি সব কিছু পুরনো অবস্থায় ফিরবে? মৈনাক আর শুভমিতার মধ্যেকার ভুল বোঝাবুঝি কি মিটবে? আর সব থেকে বড় প্রশ্ন, মোনালিসা আর সৌম্যব্রতর দীর্ঘদিনের মনের মধ্যে থাকা ভালোবাসাটা আবার কি পরিণতির দিকে এগোবে? সবকিছুর উত্তর দিতেই কিন্তু আমরা হাজির সাঁঝবেলার রূপকথা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। তবে ওই প্রত্যেক দিনের মতো আরও একবার বলে নিই যে আমরা যারা অডিও স্টোরি চ্যানেলে গল্প পড়ি, অর্থাৎ যাদেরকে চাইলেও চোখে দেখা যায় না কিন্তু শোনা যায়, একটা থাম্বনেলের আড়ালে যারা শুধুমাত্র বকবক করি, তারা কিন্তু প্রত্যেকে রক্ত মাংসের মানুষ। তারা কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। আর এই গল্পগুলো বানাতে আমাদের নিজেদের কল্পনা শক্তি প্রয়োজন হয়। আর অনেক খাটাখাটনির ফল এক একটা গল্প, এক একটা অনুভূতি, বন্ধুত্ব আর ভালোবাসার গল্প। তাই আমাদের এফর্টটাকে এতটা ছোট করে বোধহয় ইউটিউব অ্যালগোরিদমের ভাবাই উচিত নয়। যাই হোক, আর কথা বাড়াবো না, সোজা চলে আসবো গল্পে। সাঁঝবেলার রূপকথা দ্বিতীয় পর্ব। আপনারা তো জানেনই এই গল্পের লেখিকা অন্তরা হাজরা। গল্প পাঠে অন্তরার সঙ্গে রয়েছি আমি, প্রীতম। এছাড়াও অন্যান্য ভূমিকায় আমি আর অন্তরা তো আছি, সঙ্গে রয়েছে চৈতালি, সৌর, অনিন্দিতা, সৌজাত্য এবং শুক্লা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, সাঁঝবেলার রূপকথা অন্তিম পর্ব। একটিমাত্র শব্দের বিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল এতদিনের চেনা সম্পর্কগুলো। যে উৎসবের আলোয় আলোকময় হয়ে উঠেছিল চৌধুরী বাড়ি, তা এক লহমায় নিভে গেল এক চরম অপবাদের ঝড়ে। মোনালিসা অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সবাইকে বোঝাতে। রীতিমতো আকুল হয়ে হাত জোর করে সবাইকে বোঝাতে চেষ্টা করেছিল যাতে দুটো ছেলেমেয়ের ভবিষ্যৎ এভাবে মাঝপথে থমকে না যায়। তাদের দেখা স্বপ্নগুলো হঠাৎ করে যেন মিথ্যে না হয়ে যায়। কিন্তু অপমানের অন্ধ আক্রোশে রমাদেবী কিংবা ক্ষোভে ফেটে পড়া মৈনাক কেউ কোনো কথা শোনেনি। শেষ পর্যন্ত মৈনাকের সেই বিষাক্ত ইঙ্গিত আর মাসির চোখের জল সহ্য করতে না পেরে শুভমিতা নিজেই শক্ত হাতে মোনালিসার হাত ধরে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। রেজিস্ট্রির খাতাটা ওভাবেই সই ছাড়া পড়ে রইল। আর এক রাশ বুক ভাঙা স্তব্ধতা নিয়ে ওরা ফিরে এলো বর্ধমানের নিজেদের চেনা ঠিকানায়। যে মৈনাক শুভমিতাকে ঘন্টায় ঘন্টায় ফোন করে রীতিমতো ব্যতিব্যস্ত করে রাখত, আজ সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তার ফোনটাও সম্পূর্ণ নীরব। একটা ফোন বা মেসেজও আসেনি মৈনাকের তরফ থেকে। শুভমিতা বারবার স্ক্রিনের দিকে তাকিয়েছে, কিন্তু সেখানে কেবলই শূন্যতা। সন্ধে নেমেছে। বর্ধমানের নিজেদের বাড়িটার একতলার ঘরটায় আজ আলো জ্বলছে না। দুজনেই ফেরার পর থেকে আলো জ্বালানোর
প্রয়োজনটুকুই মনে করেনি। বাইরের উঠোনে সকালের আলপনাটা কেমন যেন ম্লান হয়ে পড়ে রয়েছে, যেন এক অসমাপ্ত উৎসবের করুণ কঙ্কাল পড়ে রয়েছে গোটা বাড়ি জুড়ে। শুভমিতা ঘরে ঢুকে ব্যাগটা টেবিলের ওপর রেখে চুপ করে বিছানার এক কোণে বসেছিল অনেকক্ষণ। ওর পরনের হলুদ তসর শাড়িটা এখনো বদলায়নি। যে শাড়িটাই দেখে সকালে মৈনাক বলেছিল এক ফালি রোদের মতো লাগছে নাকি ওকে, সেই শাড়িটাই এখন ওর বুকে পাথরের মতো ভারী হয়ে ঠেকছে। মোনালিসা দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেনি, এমনকি গাড়িতেও ওদের দুজনের মধ্যে সেভাবে কোনো কথাই হয়নি। চাকার ঘূর্ণনের সঙ্গে ওদের দুজনের মনের ভিতরের ঝড়টা নিঃশব্দে বয়ে গেছে মাইলের পর মাইল। মোনালিসা ধীরে ধীরে এসে শুভমিতার পাশে বসল। ওর গলাটাও যেন আজ কষ্টে বুজে আসছে। সেই দুপুর থেকে একটা কথাও বলিসনি শুভ, একবার তাকা আমার দিকে। শুভমিতা খানিকটা অভিমানে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। ওর চোখের কোণে জমে থাকা জলটা দেখে মোনালিসা অসহায় কাতর স্বরে আবার বলল, আমার উপর রাগ করে থাকিস না মা, তুই চুপ করে থাকলে আমার বড্ড কষ্ট হয়। অবশ্য শুভমিতার আজ কোনো রাগ নেই, আছে এক অদ্ভুত ক্লান্তি। আমি রাগ করিনি মোমো। তাহলে তাহলে কথা বলছিস না কেন বল? সেই তখন থেকে কাঁদছিস শুধু। জানি না, ভালো লাগছে না। ঘরের ভিতরের অন্ধকারটা যেন ক্রমশ জমাট বাঁধছে। জানলার বাইরে ঝিঁঝি পোকার ডাকটা ভীষণ প্রকট। মোনালিসা একটু চুপ করে থেকে শুভমিতার হাতটা নিজের কোলে তুলে নিল। তারপর আবার বলল, কেন কেন এত কষ্ট পাচ্ছিস তুই বলতো? তুই যদি বলিস আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইব, আমি চাইব ক্ষমা। না না, তুমি কেন ক্ষমা চাইবে? তোমার কি দোষ? দোষটা তো পরিস্থিতির। ওভাবে অতজনের সামনে হঠাৎ মৈনাকের কাকা ওভাবে বলে দিলেন, শেষে বিয়েটাই হলো না। তুমি ক্ষমা চেও না মোমো। না না, সৌম্যব্রত কোনো অন্যায় করেনি, ও শুধু মনের কথাটা। ও, তার মানে সত্যি? তার মানে মৈনাকের কাকার সঙ্গে তোমার? বাহ, কিছুই জানি না আমরা। শুভমিতা কথাটা শেষ করল না, তার আগেই ওর গলা ধরে এলো। ওর চেনা পৃথিবীটা কেমন যেন এক লহমায় ওলট পালট হয়ে যাচ্ছে। মোনালিসা জানলার বাইরে অন্ধকারে তাকিয়ে বসে রয়েছে। বহু বছরের চেপে রাখা একটা দীর্ঘশ্বাস ওর বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। পুরনো স্মৃতির পাতাগুলো যেন ওর চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মোনালিসা স্মৃতির গভীরে মগ্ন হয়ে গেল। তখন তোর বয়স খুব কম রে শুভ। সৌম্যব্রতর স্ত্রী সুলেখাদি যখন চলে গেলেন, 2-3 বছর হয়ে গেছে। তারপর আমাদের মধ্যে একটা কমন বিষয় ছিল বই। আর হ্যাঁ, অবশ্যই তোরা দুজন। তোদের গল্প করতে করতেই কখন যে বিষয়টা তৈরি হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি জানিস। আমি কোনো দিন ভাবিনি এটাকে আটকাতে হবে। ভেবেছিলাম দুটো একা মানুষের একটু কথা বলা, এইটুকুই। শুভমিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, তবে এবার আর ও কান্নাটাকে লুকোনোর চেষ্টা করল না। আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছে মোমো। মনে হচ্ছে তুমিও আমার থেকে দূরে চলে যাবে। এতদিন তো তুমি শুধু আমার ছিলে, আমি তাই জানতাম। আজ হঠাৎ মনে হলো তুমি অন্য কারো। এটা ভাবতেই আমার ভেতরটা কেমন করছে কেন। আমি আমি জানি তুই আমায় জাজ করছিস। তুই ভাবছিস আমি অন্যায় করেছি।
মোনালিসার গলাটা ক্রমশ বুঝে আসছে। ওর নিজের জীবনের একাকিত্ব আর শুভমিতার প্রতি ওর নিঃস্বার্থ ভালোবাসার টান দুটোই যেন আজ ওকে রীতিমতো কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। শুভমিতার চোখের দিকে তাকালো মোনালিসা। ওর মাতৃত্ব আজ প্রশ্নচিহ্নের মুখে। তুই যদি ভাবিস আমি ভুল করেছি, তাহলে তুই যা বলবি আমি তাই করব। কিন্তু একটা কথা রাখ মা, তোর আর মৈনাকের মধ্যে সম্পর্কটা খারাপ করে ফেলিস না। ছেলেটা তোকে সত্যি ভালোবাসে রে। এই কথাটুকু বলে মোনালিসা শুভমিতাকে জড়িয়ে ধরতে গেল। ওর সমস্ত মাতৃত্ব দিয়ে আগলে নিতে চাইল ওর অবুঝ মেয়েটাকে। কিন্তু শুভমিতা হঠাৎই অনভিপ্রেতভাবে হাতটা সরিয়ে উঠে দাঁড়ালো। ওর পরনের হলুদ শাড়ির আঁচলটা মেঝেতে লুটোচ্ছে। ছাড়ো, সব বাদ দাও, আমি ঘরে যাচ্ছি। ও হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে একটা বিষয় জানিয়ে যেতে চাই। তুমি যদি সত্যিই আমাকে নিজের মেয়ে ভাবতে, তাহলে এই কথাগুলো আমার কাছে চেপে যেতে না, আমার থেকে লুকিয়ে যেতে না। কথাগুলো বলে শুভমিতা আস্তে আস্তে নিজের ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা বন্ধ করে দিল আলতো করে। না, কোনো রাগের আস্ফালন দেখালো না। আর সেই আলতো করে ভেজানো দরজার ফাঁকেই যেন দুজনের মধ্যে একটা যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেল। সারাটা দিন কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল। কত অনভিপ্রেত পরিস্থিতি, হঠাৎ করে তৈরি হওয়া অদ্ভুত একটা ক্রাইসিস আজকের শুভ দিনটাকে কেমন যেন নিমেষে ওলটপালট করে দিল। সত্যি আজ মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি ভীষণ পরিবর্তনশীল। ঠিক কখন কোন ঝড় উঠবে তার পূর্বাভাস পাওয়া খুব মুশকিল। সৌম্যব্রত কি বুঝতে পেরেছিল যে আজকের ঝলমলে সকালটা, আজকের আনন্দের বাড়িটা হঠাৎ করে এমন থমথমে হয়ে যাবে দুপুরের পর থেকে? হইচই, মানুষজনের সমাগম, হাসি ঠাট্টায় বেশ মুশগুল ছিল গোটা বাড়ি। ধুম করে একটা ছেলে মানুষের কারণে কি একটা মুখ ফসকে বেরিয়ে গেল, ব্যাস সব কিছু এদিক থেকে ওদিক হয়ে গেল। আত্মীয় স্বজনরা একে একে বাড়ি ফিরতে শুরু করেছে। পাড়া প্রতিবেশীরা অবশ্য অনেক আগেই নিজেদের রাস্তা দেখে নিয়েছে। শুভমিতাকে নিয়ে মোনালিসাও ফিরে গেছে। সন্ধ্যের অন্ধকার সৌম্যব্রতর ঘরটাকে কেমন যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বাড়িতে নিত্যদিনের মতো করেই আজও সন্ধ্যের প্রদীপ জ্বলছে, শঙ্খও বেজেছে। তবু সৌম্যব্রতর ঘর পর্যন্ত সেই আঁচ এসে পৌঁছায়নি। সেই কখন থেকে দূরে আকাশের দিকে তাকিয়ে খোলা জানলায় চোখ রেখে বসে রয়েছে এক মনে। হঠাৎ করেই সম্বিত ফিরল সুদেষ্ণার ডাকে। সুদেষ্ণা সম্পর্কে সৌম্যব্রতর পিস্তুত বোন, এই বাড়িতেই মানুষ। পুরুলিয়ায় বিয়ে হয়েছে। মৈনাক আর শুভমিতার রেজিস্ট্রি বিয়ে উপলক্ষেই এসেছিল। দূরে বাড়ি, তাই আজকে আর ফেরা হয়নি। পরিবেশ পরিস্থিতি এভাবে বদলে যাবে সে কথা কি ও নিজেও ভেবেছিল? কি রে দাদা, ঘরের আলোটা পর্যন্ত জ্বালিসনি? বৌদি একটু আগেই সন্ধে দিয়েছে। ভর সন্ধেবেলায় এভাবে ঘরের আলো বন্ধ করে বসে থাকতে নেই। কল্যাণ অকল্যাণ বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আলোটা জ্বাল। আর কল্যাণ অকল্যাণ সবকিছুই কেমন যেন গোলমাল হয়ে গেল রে। সবকিছুই কেমন হাতের নাগালের বাইরে চলে গেল। হ্যাঁ রে দাদা, কি হওয়ার ছিল আর কি হয়ে গেল বল। কি আর করবি বল, সব কিছুর মধ্যে তো আর আমাদের হাত থাকে না বল। সবই তো ওপরওয়ালা ছকে রেখেছে, যা হবার সেটা তো হবেই। না রে, ওপরওয়ালার দোহাই দিয়ে নিজের ভুলটা ঝেড়ে ফেলতে চাইলে তো চলবে না। আসলে আমারই দোষ। তখন হুট করে কি বলতে যে কি বলে ফেললাম। আহা দাদা, এই নিয়ে শুধু শুধু কথা বাড়িয়ে আর লাভ নেই। সেই সকালবেলা জলখাবারে একটু খাবার পেটে পড়েছিল, তারপর থেকে তো কিছুই আর দাঁতে কাটিসনি। চল কিছু খেয়ে নিবি চল। না রে,
আমার খিদে নেই। আচ্ছা, যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করে বাড়ি গেছে তো? কি আর বলি বলতো, বিয়েটাই তো আর হলো না। সবার কি মন মেজাজ ঠিক আছে রে? কেউ কেউ খেয়ে গেল, আর কেউ কেউ না খেয়ে। নিজের ভেতরের অপরাধ বোধটা যেন হঠাৎ করেই আরও দ্বিগুণ হয়ে গেল সৌম্যব্রতর। বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। শুধু তারই একটা ছোট্ট ভুলে আজ এত বড় কাণ্ড ঘটে গেল। না হলে এতক্ষণে বাড়িতে একটা খুশির পরিবেশ বজায় থাকারই তো কথা ছিল। আজ ওর একটা ছোট্ট ভুলের কারণে কত মানুষ নিমন্ত্রিত হয়ে অভুক্ত থেকে বাড়ি ফিরে গেছে। এ তো বাড়ির অপমান, এর দায় তো ওর নিজের। এত লজ্জা হচ্ছে যে কি বলবো। অনেকেই না খেয়ে বাড়ি গেছে। ছি 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 ছি। যা হলো একদম ভালো হলো না রে। আমি এখন কিছু খেতে পারবো না। তুই এখন যা। আমাকে চলে যেতে বলছিস? আমি নিশ্চয়ই চলে যাব রে দাদা। তাতে তোর নিজের ভেতরের খারাপ লাগাটা কমবে তো? শুধু শুধু খালি পেটে বসে থেকে কিচ্ছু লাভ হবে না। যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাদের উচিত কিভাবে সব ঠিক হবে সেসব নিয়ে ভাবা। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করব? বোনের গলায় এমন একটা আশ্বাস পেয়ে কেমন যেন মনের ভিতরটা হালকা হয়ে এলো সৌম্যব্রতর। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় নেড়ে বলল, বল, কি বলবি? হ্যাঁ রে, সত্যি সত্যি কি তোর মোনালিসা দিদির সঙ্গে একটা সম্পর্ক ছিল? কই, আমরা তো কিছু জানতাম না। আর সত্যি সত্যি যদি এমনটা থাকতো, তাহলে তো তোরা অনেক আগেই। আরও কিছু বলতেই যাচ্ছিল সুদেষ্ণা, তবে তার আগেই অতীতে ডুব দিল সৌম্যব্রত। অতীতের কথা বলতে বলতে মাঝে মাঝেই গলা ধরে আসছে সৌম্যব্রতর। দিনগুলো যেন আজও জলছবির মতো চোখের সামনে ভেসে ওঠে বারবার। সৌম্যব্রত তখন ঘোর একাকিত্বে ভুগছে। স্ত্রী বিয়োগ হয়েছে তা প্রায় বছর 3-4 আগে। যদিও সুলেখাকে ভালো করে বুঝে ওঠার আগেই চলে গেল ও। তারপর থেকে নিজেকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে ভালোবাসত সৌম্যব্রত। নিজের কাজ আর ভাইপো মৈনাকের দেখাশোনা ছাড়া আর খুব একটা কোনো কিছুতেই ইনভলভমেন্ট ছিল না সৌম্যব্রত। মৈনাককে যখন পড়তে দিতে যেত, তখনই ছোট্ট শুভমিতাকে ওর মাসির হাত ধরে একই পড়ার ব্যাচে আসতে দেখত। তারপর যা হয়, মৈনাক শুভমিতা যখন প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনায় ব্যস্ত থাকতো, তখন টুকটাক কথাবার্তা আলাপচারিতা এগোতে থাকে মোনালিসার সঙ্গে। তখনই কথায় কথায় জানতে পারে মোনালিসা সিঙ্গল মাদার, তাও আবার ঠিক নিজের মেয়ে নয়। শুভমিতা মোনালিসার দিদির মেয়ে। একটা বাচ্চার জন্য নিজের জীবনের আত্মত্যাগ আর সর্বোপরি মোনালিসার দৃঢ় পার্সোনালিটি মুগ্ধ করে সৌম্যব্রতকে। না চাইতেও কেমন যেন ভালোবাসতে শুরু করে মানুষটাকে। অবশ্য অন্য প্রান্ত থেকে মোনালিসা মনে মনে ভালোবাসতে থাকে সৌম্যব্রতকে। ওদের না বলা ভালোবাসা, অপ্রকাশিত প্রেম চলতে থাকে শুভমিতা আর মৈনাকের পড়ার ব্যাচের ফাঁকে ফাঁকে। বড় হতে থাকে শুভমিতা আর মৈনাক, আর সৌম্যব্রত আর মোনালিসার সম্পর্কটাও আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে। তবে ততদিনে ঘটে গেছে অন্য কাণ্ড। মৈনাক আর শুভমিতার মধ্যে যে একটা উঠতি বয়সের প্রভাব পড়েছে তা বেশ ভালোই বুঝতে পারছে ওরা। হালকা গোঁফের রেখা উঠেছে মৈনাকের, আর শুভমিতা তখন নতুন নতুন সালোয়ার কামিজ। ওদের মধ্যে একটা কিশোর বয়সের গোপন টান কাজ করছে। কেউ কিছু না বললেও একটা বেশ বোঝা যায় যে ওদের মধ্যে সম্পর্কটা আর শুধু বন্ধুত্বের নেই। তবে তার মাঝেই মোনালিসার স্কুলের বদলিটা হয়ে গেছে, সেই বর্ধমানে। সেদিন মোনালিসার সঙ্গে দেখা হয়েছিল সৌম্যব্রতর। তাহলে তুমি অত দূরেই চলে যাচ্ছ? আর এভাবে প্রতিদিন দেখা হবে না বলছো? কিন্তু সত্যিই কি আমরা আমাদের সম্পর্কটা নিয়ে? আর কিছু বলতে দিল না মোনালিসা। মুখের কথাটা শেষ হওয়ার আগেই বলে উঠল, এসব
এসব কি বলছো তুমি? ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, দেখছই তো ওদের মধ্যে একটা সম্পর্ক। এটা ঠিক বন্ধুত্বের নয়। খুব ভালো করেই বুঝতে পারছি ওরা একে অপরকে ভালোবাসে, আর ওদের ভালোবাসাটাকে গৌণ করে দিয়ে আমরা আমাদের সম্পর্কটাকে নিয়ে ভাববো। তেমন স্বার্থপর যে হতে পারবো না। ওদের সম্পর্কটা এখনো ছেলে মানুষই। কে বলতে পারে ওদের সম্পর্ক ঠিক কত দূর এগোবে না এগোবে। কিন্তু আমরা তো ওদের মতো ইম্যাচিওর নই। আমরা কিন্তু চাইলেই আমাদের সম্পর্কটাকে এখনো পরিণতির দিকে নিয়ে যেতে পারি মোনালিসা। এসব কি বলছো সৌম্য? এভাবে স্বার্থপর হতে আমি পারবো না। ভবিষ্যতে যদি কখনো শুভমিতা আর মৈনাকের সম্পর্কটা পরিণতি পায়, তাহলে তাহলে আমাদের সম্পর্কের সংজ্ঞা কি হতে পারে ভেবে দেখেছো কোনোদিনও? ছি 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 ছি। তখন সবাই আমাদের দিকে যে আঙুল তুলবে। তুমি ভুলে যাচ্ছ মোনালিসা, শুভমিতা তোমার নিজের মেয়ে নয়, তোমার দিদির মেয়ে। আর মৈনাক আমার ভাইপো, তাই ওদের মধ্যে সম্পর্ক তৈরি হলেও সেটা তো ভবিষ্যতের ব্যাপার। ওদের থেকে আমরা তো অনেক বড়। আর বড় হলেই আমাদের দায়িত্ব আরো বেশি। এমন একটা কাণ্ডজ্ঞানহীন কাজ আমরা কোনো দিনই করতে পারি না। এ কথা আর মনে এনো না সৌম্য, আর মনে এনো না। ভালো থেকো। ব্যাস, সেদিনই ওদের দূরত্বটা বেড়ে গিয়েছিল যোজন যোজন। তারপর আর কেউ কারোর রাস্তার সামনে এসে দাঁড়ায়নি। আজ এতগুলো বছর পর কি একটা জটিল পরিস্থিতিতে আবার সব এলোমেলো হয়ে গেল। চৌধুরী বাড়ির দোতলার সেই ঘরটায় তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। ঘরের ভিতরে কোনো আলো জ্বলছে না। দুপুরের পর থেকে নিজের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে রেখেছে মৈনাক। একটা বারের জন্য আজ আর ঘর থেকে বেরোয়নি। রেজিস্টার কখন চলে গেছে, বাড়ি বয়ে নিয়ে আসা আলোর রোশনাইগুলো কখন নিভে গেছে, আত্মীয় স্বজনরা কখন যে যার মতো ফিরে গেছে, কোনো কিছুই খেয়াল করেনি মৈনাক। ঘরের ভিতরে তখন একটা গা ছমছমে নীরবতা। শুভমিতা যখন ওভাবে মোনালিসার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে গেল, মৈনাকের বুকের ভেতরটা যেন এক নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছিল। বড্ড অসহায় লাগছিল ওর। ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে শুভমিতার রাস্তা আটকে বলতে, তুই যাস না শুভ। কিন্তু না, ওই পরিস্থিতিতে সবার সামনে নিজেকে ফুঁপিয়ে কাঁদতে দেখতে ও বোধহয় চায়নি। সে সময় মায়ের পাশে দাঁড়ানোটাকেই সব থেকে বড় দায়িত্ব বলে মনে হয়েছিল, তাই মায়ের প্রত্যেকটা কথাকে অবুঝ সমর্থন করেছিল ছেলেটা। আপাতত বিছানায় উপুর হয়ে শুয়ে থাকতে থাকতে কাকার ওপর এক চরম আক্রোশে আর রাগে মৈনাকের হাতের মুঠো দুটো কেমন যেন শক্ত হয়ে আসছিল। বড্ড রাগ হচ্ছিল এটা ভেবে যে মানুষটা এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারে। ওভাবে সবার সামনে অত লোকের উপস্থিতিতে অদ্ভুত একটা কথা মুখ ফসকে বলে দিল ছোট কাকু। একবারও মনে হলো না যে এই কথাটার জন্য মৈনাক আর শুভমিতার এতদিনের স্বপ্নটা মিথ্যে হয়ে যেতে পারে। মাথার ভিতর ঘুরছে নানান কথা, আর নিজেকে স্থির রাখতে না পেরে মৈনাক বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিল। স্ক্রিনটা অন করতেই অন্ধকার ঘরের মাঝে শুভমিতার সেই চেনা মিষ্টি হাসি মুখটা ওয়ালপেপারে জল করে উঠল। ওর ওই নিষ্পাপ হাসিটা যেন মৈনাককে আরো বেশি করে উপহাস করছে। রাগের মাথায় একটা চরম জেদের বসে অভিমানে দ্রুত আঙুল চালিয়ে ফোনের ডিসপ্লে সেটিংসে গেল মৈনাক। ওয়ালপেপারটা এক্ষুনি চেঞ্জ করে ফেলবে ও। শুভমিতার প্রত্যেকটা স্মৃতি ওর জীবন থেকে মুছে ফেলবে এক এক করে। কিন্তু ঠিক যে মুহূর্তে আঙুলটা ডিলিট বা চেঞ্জ অপশনটার ওপর ছোঁয়াতে যাবে, তখনই মৈনাকের হাতটা যেন থমকে গেল। বুকের কাছটা একটা কান্না কেমন যেন
দলা পাকিয়ে আসছে। না, কিছুতেই কিছুই করতে পারল না ও। আঙুলটা কেঁপে উঠল। নিজের মনের সাথে যুদ্ধ করেও মৈনাক হেরে গেল। এত তাড়াতাড়ি জাস্ট একটা লহমায় কিভাবে ভুলে যাবে ও নিজের প্রথম ভালোবাসাকে, যে মেয়েটার সঙ্গে ও নিজের গোটা ভবিষ্যৎটা সাজিয়ে তোলার স্বপ্ন দেখেছে? ওর কাকার একটা ছোট্ট ভুলের জন্য সেই মেয়েটাকে কি করে মন থেকে মুছে ফেলবে? ফোনটা বুকের কাছে চেপে ধরে ঘরের নিশ্ছিদ্র অন্ধকারের দিকে তাকিয়ে রইল মৈনাক। না, আর ভালো লাগছে না বন্ধ ঘরে থাকতে। আবার বাইরে গিয়ে কারোর মুখোমুখি হতেও ইচ্ছে করছে না। তবুও দরজা খুলে ধীর পায়ে বারান্দায় বেরিয়ে এলো মৈনাক। কাকুর ঘরে আলো জ্বলছে। বড্ড বিরক্ত লাগছে মৈনাকের। আর ওদিকে অনেকক্ষণ ধরে নিজের ঘরে পায়চারি করছে সৌম্যব্রত। না, এভাবে এই পরিস্থিতি দীর্ঘক্ষণ চলতেই পারে না। সৌম্যব্রত বয়োজ্যেষ্ঠ, ওর দায়িত্ব কর্তব্য জ্ঞান অনেক বেশি হওয়া উচিত। রাত তখন প্রায় 9:30। বাড়িতে যেন কেমন একটা না চাইতেই শ্মশান শূন্যতা বিরাজ করছে। করিডোর পেরিয়ে বৌদির ঘরের দরজায় মৃদু টোকা দিল সৌম্যব্রত। কে? বৌদি, আমি। হ্যাঁ, ভিতরে এসো, বলো কি বলবে। রাত তো অনেক হলো বৌদি, খাওয়া দাওয়া কিছু হয়েছে? খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমোবো সে পরিস্থিতি কি তুমি রেখেছো ঠাকুরপো? আমি বুঝতে পারছি বৌদি, তোমার রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। ঠিকই বলেছ, আমার জন্যই বাড়িতে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার দায় আমি কখনোই এড়াতে পারি না। কিন্তু বৌদি, এখন আমরা এই বাড়ির গুরুজন। আমরা যখন ভুল করেছি তখন শুধরে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। তাই একটা সুযোগ দাও না, আবার যদি পরিস্থিতিটা স্বাভাবিক করতে পারি। দেখো, যদি নিজের ভুল শুধরে নিয়ে আবার সবটা ঠিকঠাক করতে পারো। কিন্তু মাঝখান থেকে মৈনাক আর শুভমিতার মধ্যে তো একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েই গেল। একটা শুভ দিনে কাজটাও তো বাধা পেল, বলো। সেই জন্যই তো বলছি বৌদি, তোমার যদি অমত না থাকে, আমি একবার নিজেই মৈনাকের সাথে কথা বলে দেখি। দেখো, সব পরিস্থিতি তো আমাদের হাতে সবসময় থাকে না। যদি কোনোভাবে... ওসব কথা বলো না ভাই। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা তো তোমার জন্যই। তোমার আর মোনালিসার মধ্যে যে এমন একটা সম্পর্ক থাকতে পারে তা তো আগে জানা ছিল না। আর যদি এমন একটা সম্পর্ক সত্যি সত্যিই তৈরি হয়, তাহলে শুভমিতা আর মৈনাকের সম্পর্কের কি ভবিষ্যৎ বলতে পারো? না বৌদি, আমি সত্যি সত্যি আজ আমাদের সম্পর্ক নিয়ে একটুও চিন্তিত নই। আমাদের তো বয়স বাড়ছে, ওরা ছোট, ওদের ভবিষ্যৎটা সুন্দর করে দেওয়াটাই আমাদের কর্তব্য। তুমি যদি মত দাও, তাহলে আমি নিজে মৈনাকের সঙ্গে কথা বলতে চাই। কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো মৈনাক। বাইরে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু শুনেছে, তাই হন্তদন্ত হয়ে মায়ের ঘরে এসে পৌঁছলো ও। কি আর বলবে ছোটকা, যা বলার তো বলেই দিয়েছ। এক ঘর লোকের সামনে ছি। আর সত্যি ওই মহিলারও আক্কেল নেই না কোনো। নিজের মেয়ের মতো বঞ্ঝির বিয়ে দিতে এসে নিজেই ছি 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 ছি। আমি সত্যি ওনাকে দেখে এসব আগে বুঝিনি কখনো। দেখ বাবা, তোরা আমাদের ছেলে মেয়ের মতো, ওদের প্রতি আমাদের কোনো রাগ বা কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। আমাদের ব্যাপারটা সম্পূর্ণই ব্যক্তিগত। তবে জানি না আমরা কি ভুল করেছি। যদি সত্যি সত্যি কোনো অন্যায় করে থাকি, তাহলে ক্ষমা করে দিস। কিন্তু রাগের বশে তোরা তোদের সম্পর্কটাকে এভাবে নষ্ট হতে দিস না। ভূতের মুখে রাম নাম। নষ্ট হওয়ার আর কি বাকি আছে ছোটকা? আজ সারা বাড়ির লোকের সামনে যেভাবে মান সম্মান ক্ষুণ্ণ হয়ে শুভমিতা চলে গেল, তারপরেও আর আমাদের সম্পর্কটা স্বাভাবিক থাকবে বলে ভাবছ? বিয়েটা ভেঙে গেল, হলোই না। জানি না আদৌ কি হবে। কিছু হবে না বাবা, আমি দায়িত্ব নিয়ে সবটা ঠিক করে দেব।
আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আবার নতুন করে সবকিছু আয়োজন করব। শুধু আমাদের ভুল বুঝিস না। চোখের কোণটা কেমন যেন কড়কড় করে উঠছে সৌম্যব্রতর। আর রমাদেবী আর মৈনাকের সামনে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুও ওর নেই। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল ও। রাত কেটে অবশেষে আজ একটা নতুন সকাল। সকালের নরম রোদটা জানলার পর্দা গলে সোজা এসে পড়েছে শুভমিতার মুখের উপর। যখন শুভমিতা চোখ মেলল, ঘড়িতে তখন প্রায় সকাল 8টা। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। ভোরের দিকটা চোখ লেগে এসেছিল। ঘুম ভাঙতেই প্রতিদিনের অবাধ্য অভ্যাস মেনে অবচেতনেই হাতটা চলে গেল বালিশের ওপর রাখা ফোনটার দিকে। রোজ এই সময় স্ক্রিন জুড়ে একটা গুড মর্নিং মেসেজ আর সঙ্গে একগাদা আদুরে ইমোজি রীতিমতো জল জল করে। আজও ঠিক সেই প্রত্যাশাতেই ফোনটা হাতে তুলে নিয়ে হোয়াটসঅ্যাপটা খুলল শুভমিতা। কিন্তু চ্যাট লিস্টের ওপরের চেনা নামটা দেখেই বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। এক লহমায় মনে পড়ে গেল, না, আজকে তো আর কোনো মেসেজ আসবে না, সব তো শেষ হয়ে গেছে। আর কোনো দিন উল্টো দিক থেকে ওই চেনা নামটা ভেসে উঠবে না স্ক্রিনে। মৈনাক বোধহয় আর চাই না ওদের দুই পরিবারের সম্পর্কটা কোনোদিন আর স্বাভাবিক হোক। কাল চৌধুরী বাড়ি থেকে যখন ও মোমোর হাত ধরে বেরিয়ে এসেছিল, মৈনাক একবারের জন্যও পিছন ফিরে তাকায়নি, একবারও রাস্তা আটকানোর চেষ্টাটুকুও করেনি। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজ হঠাৎ শুভমিতার কলেজ লাইফের ফার্স্ট ইয়ারের একটা সোনালি বিকেলের কথা খুব মনে পড়ে গেল। জানিস শুভ, আজকে কিন্তু তোর মোমোকে বড্ড সুন্দর লাগছিল। কি সুন্দর একটা চাঁপা ফুল রঙের শাড়ি পরে তোর কলেজের সামনে অবধি এসেছিল, হেব্বি লাগছিল কিন্তু। তা তো লাগবেই, আমার মোমো এমনিতেই ভীষণ সুন্দর। হ্যাঁ, তা ঠিক। তবে শাড়ি ছাড়াও আমি আজকে আর একটা জিনিস খুব নোটিস করেছি, জানিস? কি নোটিস করেছিস? আমার ছোট কাকা, মানে ছোটকা আর কি, জানিস তোর মাসির দিকে না কেমন একটা হাঁ করে তাকিয়েছিল। আমি আর চোখে দেখছিলাম, আর যেই আমার চোখে চোখ পড়েছে অমনি। এই এক থাপ্পড় খাবি এবার, বড়দের নিয়ে সব ফালতু আর কি। কেন, কি হয়েছে বললে? আরে বাবা, আমি কি বলেছি যে ওরা প্রেম করছে? আর যদি করতোই, এতে অন্যায় কি আছে? যাই বল, আমার কাকাও বেশ হ্যান্ডসাম আর তোর মোমোও বেশ সুন্দরী, দুজনকে পাশাপাশি কিন্তু বেশ লাগছিল, একেবারে পারফেক্ট ম্যাচ। ইস, যত সব অসভ্য কথা। বড়রা এই বয়সে কেউ প্রেম করে? হুমা, প্রেম আবার অসভ্য কবে থেকে হলো শুনি? আর শোন, আমার তো মনে হয় না প্রেমের কোনো বয়স আছে বলে। এই তো সেদিন আমার এক বন্ধু তার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করে বসলো। এখন ওদের মধ্যে কি প্রেম কি প্রেম। এই তো সেদিন জানিস কি কাণ্ড হয়েছে? বলছিল নাকি আমার নাম করে ওরা কোথায় ঘুরতে যাবে, কোন একটা পার্কে ডেট করবে। ইস, তুই এসব মিথ্যে কথা বলে ডেট করাকে সাপোর্ট করছিস? ছি ময়না, তোর চিন্তা ভাবনাগুলো কিন্তু দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি বললাম নাকি তাই? আর জানিস, ওই যে বললাম না প্রেম করার কোনো বয়স হয় না, সেদিন একটা কাণ্ড ঘটেছে। ওই SD স্যার, ওনার বয়স কত বল? অন্তত বছর 45। তা তো হবেই। আর ওই CP ম্যাম, ওদের দুজনকে দেখেছি হাজরার মোড়ে। এসব কিন্তু কাউকে বলিস না। আরে না রে বাবা, তোকে বলেই বলছি। যাই হোক, চ বাড়ি যাবি তো? তবে যাই বল, এইসব প্রেম টেম আমি খুব একটা সাপোর্ট করি না, বিশেষ করে লুকিয়ে চড়িয়ে তো একদমই নয়। কোথা থেকে এলেন রে? আমি সাপোর্ট করি, খুব করি, কারণ আমিও তো একজনের প্রেমে রীতিমতো পাগল। কে কে রে? সে আছে একজন, সামনেই বসে আছে। যখন হাসে তখন গালের টোল পড়ে, আর যখন রাগ করে তখন নাকটা লাল হয়ে যায়। দূর, তো সবসময় ইয়ার্কি, যা এখান থেকে। ইয়ার্কি কে বলেছে? সত্যি। আচ্ছা শোন না,
যদি কোনোদিন তোর মোমোর মতো সুন্দর কাউকে আমার কাকা ভালোবেসে ফেলে? আচ্ছা শোন, তাতে কি সত্যিই কোনো অন্যায় আছে বল? ক্ষতি কি? দুটো একা মানুষ যদি একসঙ্গে ভালো থাকে, ভালো হয়, তাই না? ধুর, হবেই না। আমার মোমোর জীবনে আমি ছাড়া আর কেউ আসবে না, বুঝেছিস? তাই আবার হয়? এখন বলছিস, পরে দেখবি ঠিক বলবি, ইস আগে কেন ভাবিনি, এরকমটা হলে তো ভালো হতো। বাজে বকিস না, চল বাড়ি চল তো। আচ্ছা ঠিক আছে চল। এই ফুচকা খাবি? হ্যাঁ। চল। সেই দিনটার কথা চোখের নিমেষে ফিরে আসছে শুভমিতার সামনে। বিছানায় বসে ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাল সারাটা রাত কান্নাটা আটকে রেখেছিল। আজ সকালে সেটা আর বাধা মানল না। সত্যিই তো, মৈনাক তো তখন ঠিকই বলেছিল। সেদিন মৈনাক ওর কাকার চোখে যে ভালোবাসাটা দেখেছিল, শুভমিতা এতদিনেও বিষয়টা নোটিসই করেনি। আর যখন শেষ পর্যন্ত সেটা বুঝতে পারল, তখন যে অনেকটা দেরি হয়ে গেছে। রোদটা তখন ক্রমশ চড়া হচ্ছে। সকালের সেই স্মৃতির ঘোর কাটিয়ে শুভমিতা যখন ঘরের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখনই আচমকা বিছানায় রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। হোয়াটসঅ্যাপে মৈনাকের একটা মেসেজ এসেছে। বুকটা ধরাস করে উঠল, কিন্তু মেসেজটা পড়তেই শুভমিতার সারা শরীরে যেন রাগের একটা ঝলক বয়ে গেল। মৈনাক লিখেছে, মেকআপ আর্টিস্টের পেমেন্টটা আমি করে দিয়েছি। উনি সকালবেলা ফোন করেছিলেন ওনার টাকাটার জন্য, তাই মিটিয়ে দিলাম। মেসেজটা দেখে শুভমিতার মাথাটা এক নিমেষে গরম হয়ে উঠল। ওর মনে হলো মৈনাক পেমেন্ট করে সেটা আবার ওকে ঘটা করে জানাতেই বা গেল কেন? কি বোঝাতে চাইছে যে ওদের বিয়েটা ভেঙে যাওয়ার পরও শুভমিতার মেকআপের খরচ ওকে টানতে হচ্ছে? আচ্ছা, এটা কি এক ধরনের খোঁটা দেওয়া নাকি ঘুরিয়ে টাকাটা চেয়ে নেওয়া? অথচ মৈনাক মেসেজটা করেছিল সম্পূর্ণ অন্য একটা কারণে, যাতে ওই মেকআপ আর্টিস্ট শুভমিতাকে ফোন করে টাকার জন্য বিরক্ত না করে এবং কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। কিন্তু শুভমিতার মন এখন যে চরম অপমানের ক্ষোভে জ্বলছে, তাতে মৈনাকের এই সরল উদ্দেশ্যটা বোঝার মতো মানসিক অবস্থা না ওর বিন্দুমাত্র ছিল না। ও আর এক মুহূর্ত দেরি না করে চটপট রিপ্লাই ব্যাক করল। এত বছরের প্রেম, মৈনাকের ব্যাংক অ্যাকাউন্ট বা স্ক্যানার ওর ফোনে এমনিতেই সেভ করা আছে, তাই ওসব যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও সরাসরি কাজের কথা এলো। কত টাকা নিয়েছে মেকআপের জন্য? অ্যামাউন্টটা আমায় বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই শুভমিতা, টাকাটা আমি দিয়ে দিয়েছি, ব্যাস ওখানেই গল্প শেষ। এটা নিয়ে শুধু শুধু কথা বাড়াতে হবে না। কেন প্রয়োজন নেই? আমি কোনো দরকার ছাড়া কারো দয়া বা অনুগ্রহ নিতে চাই না মৈনাক। ওটা আমার মেকআপের খরচ ছিল, টাকাটা আমিই দেব। আর পেমেন্ট করে সেটা আমাকে জানানোর দরকারই বা কী ছিল? ঘুরিয়ে টাকাটাই তো চাওয়া হচ্ছে নাকি? কোনো দয়া আমি দেখাতে যাইনি, আর ঘুরিয়ে টাকা চাবার কোনো প্রশ্নই ওঠে না। এর মধ্যে এসব কী দেখছিস তুই? আমি শুধু জানালাম যাতে ওই ভদ্রমহিলা তোকে আবার ফোন করে কোনো হ্যারাস না করে। আর ওই টাকাটা তো আমাদের তরফ থেকেই দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দেওয়ার কথা ছিল, কারণ তখন আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল, আমাদের বিয়েটাও হচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তাই আমার মেকআপের বিল আমিই মেটাবো, এই অধিকার আর তোর নেই। সম্পর্ক নেই মানেটা কি? একটা কালকের ঘটনার জন্য তুই এতদিনের সব কিছু মিথ্যে বলে দিতে পারিস না। আর টাকাটা নিয়ে যখন এত ইগো, ছাড়, আমি তো আসলে ভালোবেসেই। এটা ইগো নয় মৈনাক, এটা সেলফ রেসপেক্ট। ক্লিয়ারলি বল কত লেগেছে। আমি না হলে ওনাকে ফোন করছি। উফ, তোর এই জেদটা না জাস্ট অসহ্য। ঠিক আছে, উনি ৮,০০০ টাকা নিয়েছেন, এবার খুশি তো? ওকে। মেসেজ করা শেষ করেই এক মুহূর্ত সময় নষ্ট করল না শুভমিতা। নিজের পেমেন্ট অ্যাপটা খুলল, মৈনাকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেও দিল। গতকালের এত বড় অপমান আর মৈনাকের পরিবারের তরফ থেকে আসা নোংরা ইঙ্গিতের পর ও আর চৌধুরী বাড়ির কোনো দেনা রাখতেই চায় না নিজের ঘাড়ে। টাকাটা সাকসেসফুলি ট্রান্সফার হওয়ার পর স্ক্রিনশটটা মৈনাকের চ্যাটে পাঠিয়ে ধপ করে বিছানায় ছুঁড়ে ফেলল ফোনটা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের রোদ তখন চড়া হয়ে উঠেছে। শুভমিতার মনের ভিতরের ভুল বোঝাবুঝি আর তীব্র অভিমানের আগুনটাও যেন দাউ দাউ করে জ্বলছে। ও জানলার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে আবার গড়িয়ে পড়ল জল। মনটা আস্তে আস্তে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। ওদিকে কেটে গেছে প্রায় 2-3 দিন। মৈনাক আর শুভমিতার রেজিস্ট্রি বিয়ে তো হলো না, কিন্তু বাড়ির পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এদিকে সুযোগ বুঝে ইন্দ্র পৌঁছলো মৈনাকদের বাড়িতে। যদিও ইন্দ্রর এ বাড়িতে আসতে খুব একটা দিনক্ষণ লাগে না, অবাধ যাতায়াত। তবে এখন যেহেতু পরিবেশ একটু বেগতিক, তাই 1-2 অপেক্ষার পরও চলে এলো। আর সত্যি কথা বলতে কি, ইন্দ্র এলে এ বাড়িতে যেন একটু খোলা হাওয়াও আসে। এমনিতে তো বেশ মজার মানুষ, তবে রমা দেবী কিন্তু একটু খোঁচেই আছে ইন্দ্রর ওপর। কারণ সেদিনের সমস্ত ঘটনার পিছনে এই ছেলেটার হাত নেহাতি কম নয়। এই ছেলেটাই তো সব উল্টো পাল্টা খেলা শুরু করলো, আর তাতেই হলো বিপত্তি। এই পাকামিটা যদি সেদিনও না দেখাতো তাহলে এত কিছু হতোই না। আবার অন্য দিক থেকে ভেবে দেখতে গেলে এটাও তো সত্যি, এই ছেলেটার জন্যই এতদিনের একটা গোপন রহস্য উদ্ঘাটন হলো। যদি সত্যি সত্যি সেদিন কথাটা মুখ ফসকে না বের হতো, তাহলে সত্যিটা তো কোনোদিনই প্রকাশ্যে আসতো না। দুটো মানুষের না বলা আবেগ, না বলা ভালোবাসা চিরকালের জন্য সমাধিস্থ হয়ে যেত। এই যে মিস্টার মৈনাক, আপনার না হওয়ার রেজিস্ট্রির কিছু ছবি, মানে স্টিল, যেগুলো সেদিন তুলেছিলাম, সেগুলো আপনার হাতে সযত্নে তুলে দিলাম। এবার আপনি দেখুন, এই ছবিগুলোই রাখবেন নাকি নতুন করে রেজিস্ট্রি বিয়ের ছবি তোলাবেন, সেটা অবশ্যই আপনার ইচ্ছে। তবে যদি আবার নতুন করে ছবি তোলানোর ইচ্ছে হয়, তবে এই বান্দা ঠিক হাজির হয়ে যাবে, শুধু খবর দেবেন। ওহ, এই সকাল সকাল তুই আবার মস্করা শুরু করলি? এই শোন, এই তুই হচ্ছিস না যত নষ্টের গোড়া, জানিস তো? কোনো কিছুই মুখে আটকায় না না তোর? চাপ বাবা, এখন যত দোষ ইন্দ্র ঘোষ বল। শোন, আমার যা পেটে তাই মুখে, তাই অত ভনিতা করে লাভ কি? তার চেয়ে বরং আজ আর একটা কোয়েশ্চেন করি। কেলেঙ্কারি। এই ছেলেটা মুখ খোলা মানেই গন্ডগোল। কি বলতে যে আবার কি বলবে তার কোনো গ্যারান্টি নেই। তাই রমা দেবী খানিকটা আঁতকে উঠে বললেন, থাক বাবা, তোমাকে আর প্রশ্ন বিচিত্রা সাজতে হবে না, ঢের হয়েছে। আবার যখন মৈনাকের রেজিস্ট্রি বিয়ে হবে, তোমাকে খবর দেবো খন। তুমি এসে মুখের লিকোপ্লাস্টার লাগিয়ে কটা ছবি তুলে দিও, তাহলেই হবে। আরে আন্টি, আপনি তো দিল খুশ কর দিয়া। এই ন্যাড়া শুনেছি 2 বার বেলতলায় যায় না, আপনি তো আমাকে আবার 2য় ডাকবেন বলে ভাবছেন, হ্যাঁ? কিন্তু তার আগে মৈনাকের 2বার রেজিস্ট্রির বিয়ের ব্যবস্থাটা তো করতে হবে। তবে যাই বলুন, প্রশ্নটা কিন্তু আমি করবই। উফ, কি জ্বালাতন রে বাবা এই ছেলেটাকে নিয়ে। এই তুই এক কাজ কর তো, চটপট তোর যা প্রশ্ন আছে করে নিয়ে বাড়ি পালা। এমনিতেই তো না করলে শুনবি না, তার চেয়ে বরং তোর যা প্রশ্ন উত্তর আছে সব কিছু একবারে জিজ্ঞেস করে নে, দিয়ে মানে মানে কেটে পড়। আহা বন্ধু, এত তাড়া কিসের? সামান্যই তো একটা প্রশ্ন। শোন, বলছিলাম যে এই যে মোনালিসা ম্যাডাম আর আমাদের কাকা বাবু, এদের দুজনের যে ব্যাপারটা, এটা তো তুই একেবারেই মেনে নিতে পারছিস না, তাই তো? এটা কোনো কথা হলো? হ্যাঁ, না মেনে নেওয়াটাই খুব স্বাভাবিক। একবার ভেবে দেখেছিস সম্পর্কটা? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম একটা সম্পর্ক মানতে পারে? সেই তো আসলে আমার অসুস্থ মন, তাই তোকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, হ্যাঁ রে, এই যে মোনালিসা ম্যাডাম শুভমিতার মাসি না হয়ে যদি দিদি কিংবা বোন হতো, আর ছোটকা তোর কাকু না হয়ে ওই দাদা কিংবা ভাই হতো, তাহলেও কি সম্পর্কটাতে তোর এতটাই আপত্তি থাকতো? এই একটা ছোট্ট মজার ছলে করা প্রশ্নে ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। সত্যিই তো, এ কথা তো এর আগে কখনো ভেবে দেখেনি মৈনাক কিংবা রমাদেবী কেউই। তাহলে কি অজান্তেই ওরা দুজনেই সৌম্যব্রত বাবুর সঙ্গে অন্যায় করছিল? সত্যিই তো, ওই দুটো মানুষ, দুজনের অবদান, স্যাক্রিফাইস, কোনোটাই যে গুরুত্ব দেয়নি ওরা কেউ। ইন্দ্র তো চলে গেল, কিন্তু মৈনাক আর রমাদেবীর মনে যে নতুন ঝড়টা উঠেছে
তার কি হবে? কি গো মা, কি এত ভাবছো বলো তো? ভাবছি তোর বন্ধু ইন্দ্র সত্যিই কথাগুলো তো ঠিকই বলে গেল। আজ যদি তোর কাকা আর মোনালিসার বয়স কম হতো, তাহলেও কি ওদের সম্পর্কটা নিয়ে আমরা এতটাই উত্তেজিত হতাম? ঠিকই বলেছ মা। আসলে ওদের বয়স বেড়েছে, তাই হয়তো আমাদের চোখে একটু অন্যরকম ঠেকছে ব্যাপারটা। কিন্তু তাই বলে তো আর ওদের সম্পর্কটা অস্বাভাবিক কিছু নয়। দুজন মানুষের একে অপরের ভালো লাগার মধ্যে সত্যি কোনো অন্যায় তো নেই। আমরাই বোধহয় ভুল করছিলাম মা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। শুধুমাত্র শুভমিতার মাসি আর তোর কাকা হওয়ার কারণে ওদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না, এমনটা ভাবা আমাদের উচিত হয়নি। আমাদের আরও একটু সংবেদনশীল হওয়া উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলেছ। যাগে, যা হবার তা হয়ে গেছে মা। এবার দায়িত্ব নিয়ে আমাদেরকেই সবটা ঠিকঠাক করতে হবে। ঠিকই বলেছিস, ওদের দুজনকে মিলিয়ে দিতে হবে। শেষ বয়সে পাশে একজন কাউকে না থাকার যে কি জ্বালা, তা তোর বাবা চলে যাবার পর আমি খুব ভালো করেই টের পাই। ওদিকে শুভমিতার দিনগুলোও কাটছে অদ্ভুত দোটানায়। শুভমিতা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে উঠল মৈনাকের নাম। বুকের ভিতরটা ধক করে উঠল। দুদিন আগে একটা মেসেজ, আর তারপর সেই মেকআপ আর্টিস্টের 8,000 টাকা নিয়ে ঝগড়া। তারপর থেকে দুদিকেই একেবারে চুপচাপ। বার দুয়েক রিংটা হওয়ার পর ফোনটা ধরল শুভমিতা। দুজনেই প্রথমটায় কয়েক সেকেন্ড চুপ, তারপর নিস্তব্ধতা ভাঙল মৈনাক নিজেই। হ্যালো। ভেবেছিলাম ধরবি না। দুদিন পর হঠাৎ ফোন করলি যে? দুদিন ধরেই চেষ্টা করছিলাম, সাহস হচ্ছিল না। সেদিন টাকা নিয়ে ওভাবে বললি, তারপর মনে হলো বোধহয় আমার সঙ্গে কথা বলতে তোর বিরক্ত লাগবে। তো আজ হঠাৎ সাহস হলো কি করে? আজ ইন্দ্র এসেছিল। ও হঠাৎ করেই একটা প্রশ্ন করলো। কেমন যেন একটা সব রাগ জেদগুলো ঘেঁটে গেল আমার। মনে হচ্ছে আর একটা দিনও যদি তোকে ছাড়া আমি থাকি, তাহলে পাগল হয়ে যাব। শোন, আমি না বুঝতে পেরেছি আসলে মোমোর কোনো দোষ ছিল না, আবার কাকারও কোনো দোষ নেই। দোষটা আসলে আমাদেরই। আমাদের? হ্যাঁ রে, আমরা শুধুই নিজেদের কথাই ভেবেছি। বারবার ভেবেছি লোকে কি বলবে, একবারও তো ভাবিনি কাকা সুলেখা কাকিমা চলে যাওয়ার পর এই এতগুলো বছর কিভাবে একা একা কাটিয়েছে। মোমো কিভাবে একা হাতে তোকে মানুষ করেছে। জানিস, ইন্দ্র বলছিল মোমো যদি তোর মাসি না হয়ে তোর দিদি কিংবা বোন হতো, আর ছোটকা যদি আমার কাকা না হয়ে দাদা কিংবা ভাই হতো, তাহলেও কি ওদের সম্পর্কটাকে আমরা এভাবে খারাপ চোখে দেখতাম বল? জানিস তো, সত্যি বলতে কি আমি না কোনো উত্তর দিতে পারিনি। আমারও এই দুদিন খুব কষ্ট হচ্ছিল জানিস। দুদিন ধরেই মনে হচ্ছে মোমো আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাই তো আমিও খুব খারাপভাবে মোমোকে বলেছি। মনে হচ্ছে ভুল করেছি। তোর পাগলি একটা। মোমো তোর থেকে আবার কোথায় যাবে? ও তো তোর কাছেই থাকবে। আর তুই বা কোথায় যাবি আমাকে ছেড়ে? দুদিন ধরে তোর ওয়ালপেপারটা দিকেই তাকিয়ে আছি। ডিলিট করতে গিয়েও পারিনি জানিস। আমিও তো রোজ সকালে ফোনটা হাতে নিয়ে ভাবতাম তোর গুড মর্নিং মেসেজটা কখন আসবে। তারপর মনে পড়তো সব শেষ। আরে ধুর বাবা, বলছি তো কিচ্ছু শেষ হয়নি। সব শুরু হবে নতুন করে। মানে? শোন, মা না নিজের ভুল বুঝতে পেরেছে। মা বলেছে যে মোমো আর কাকার কাছে মা নিজেই ক্ষমা চাইবে। তাহলে কি আমি মোমোকে নিয়ে যাব, নাকি তোরাই আমাদের বাড়িতে আসবি? দেখ, যাওয়া তো যেতেই পারে, কিন্তু এক কাজ কর। আমি কোনোভাবে কাকাকে ম্যানেজ করি, আর তুই কোনোভাবে মোমোকে ম্যানেজ কর। দুজনকে একবার রবীন্দ্র সরোবরে মুখোমুখি করলে কেমন হয়? না বাবা, আমি মোমোকে কিছু বলতে পারবো না। যদি 1000টা প্রশ্ন করে কি উত্তর দেব? আরে ধুর বাবা, একবার চেষ্টা করেই দেখ না, ঠিক হয়ে যাবে। তোর না খুব সাহস হয়েছে, খুব অসভ্য হয়ে গেছিস।
অসভ্য ছেলেটাকেই তো তুই ভালোবাসিস, বল বাসিস না? বাসি তো, খুব ভালোবাসি। আমিও তোকে না, আমিও পাগলের মতো ভালোবাসি, সত্যি। ব্যাস, যেমন কথা তেমন কাজ। সুযোগ বুঝে মৈনাক ঢুকলো সৌম্যব্রতর ঘরে। এই কয়েকটা দিন ছোটকার সঙ্গে কথা হলেও সেভাবে স্বাভাবিক হয়নি সম্পর্কটা। কিন্তু নিজের ভুল যখন নিজেই অবশেষে বুঝতে পেরেছে মৈনাক, তাহলে তো প্রথম পদক্ষেপটা ওকে নিতেই হচ্ছে। দরজাটা ভেজানো, ঘরের ভিতরে মৃদু আলোয় বেশ বোঝা যাচ্ছে ছোটকা টেবিলের ওপর কিছু একটা বই রেখে এক মনে পড়ছে। দরজার বাইরে গিয়ে মৈনাক দাঁড়াতেই ছোটকার নজর সেটা এড়ালো না। ছোটকা নিজেই ভিতর থেকে সাড়া দিল। কি হলো মৈনাক বাবু, আজ মনে হচ্ছে একটু সকাল সকাল তোমার ঘুম ভেঙে গেছে। ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? না মানে এই তো ছোটকা, আসলে ঘুমটা ভেঙে গেল। তা তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো যে? ও মা, ঘড়িতে এখন কটা বাজে দেখেছিস? সকাল 7:30। রোজ এই সময় উঠে আমার এক কাপ চা খাওয়া হয়ে যায়। তারপর আর কি, কিছু নতুন বই কিনেছি, সেগুলোই আপাতত পড়ছি। তা বল, কি বলবি? না, বলছিলাম যে আসলে শুভমিতা বলছিল যে যদি ব্যাপারটা আবার ঠিক করতেই হয় তাহলে একবার রবীন্দ্র সরোবরে তোমাকে গিয়ে দেখা করতে হবে। তোমার সঙ্গে ওর কিছু কথা আছে, যা নাকি ও একেবারে সামনাসামনি বসে ক্লিয়ার করতে চায়, তারপর বাকি সিদ্ধান্ত নেবে। শুভমিতার আমাদের বাড়িতে বড় হয়ে ওঠা, এতদিন ধরে যাতায়াত, ওর হঠাৎ এত হেজিটেশন কেন হচ্ছে? ও তো চাইলেই যা বলার বাড়িতে এসে বলতে পারে। তার জন্য তো রবীন্দ্র সরোবরে যাওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিশ্চয়ই যাব দেখা করতে। কখন যেতে হবে? কখন বলতে ওই আজ বিকেলে 4:30। তুমি কিন্তু তৈরি হয়ে চলে এসো ছোটকা, আমি তোমার জন্য ওয়েট করব গেটেই, কেমন? সে কি রে, আমি যাব? তা তুই আমার জন্য অপেক্ষা করবি কেন? আমরা তো একসঙ্গেই যাব। না মানে একসঙ্গে যেতেই পারতাম, কিন্তু আমার আসলে একটা পার্ক স্ট্রিটে কাজ পড়ে গেছে জানো, ওটা শেষ করে আমি ঠিক টাইমের আগেই চলে যাব। তুমি একটু গিয়ে অপেক্ষা করো, আমি চলে আসব। এখন আসি, কেমন? কথাগুলো বলেই কেমন যেন হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল মৈনাক, যেন হাঁপ ছেড়ে বাঁচল। কেমন একটা ভ্যাপাচাকা খেয়ে গেছে সৌম্যব্রত। অবাক হয়ে দরজার দিকে তাকিয়েই বসে রইল বেশ কিছুক্ষণ। এদিকে মোনালিসার তো মন মেজাজ ভালো নেই, স্কুল থেকে ছুটিও নিয়েছে 3 দিন। শুভমিতা গুম হয়ে রয়েছে কয়েকটা দিন, খুব স্বাভাবিক। মেয়েটার উপর দিয়ে যা ঝড় গেছে, নিজেকেই বড্ড অপরাধী মনে হচ্ছে। কোনোদিন তো ওর কাছ থেকে কিছুই চাইনি। ইস, কি যে হয়ে গেল। কি রে, মন খারাপ তাই না রে? আচ্ছা নে, তোর জন্য কফি বানিয়ে এনেছি। সে কি, তুমি আবার কেন কষ্ট করে আনতে গেলে এসব? আমাকে ডাকতে পারতে তো, আমি না হয় কফিটা বানাতাম। হ্যাঁ, সেই একে আমার ছোট্ট মেয়েটা মন খারাপ করে বসে রয়েছে, আর আমি তাকে নাকি কফি বানাতে বলবো। বলছি বলছি মৈনাকের সঙ্গে একটু কথা বলা যায় না রে? আমরা যদি নিজেদের ইগোগুলোকে একটু সরিয়ে রাখতে পারি, তাহলে তো আবার তোদের সম্পর্কটা স্বাভাবিক হতেই পারে, তাই না? বল। এই তো, মেঘ না চাইতেই জল। নিজে থেকেই মোনালিসা মৈনাকের সঙ্গে দেখা করতে চাইছে। এই সুযোগটা কাজে লাগিয়ে যদি কাকার সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়া যায়, তাহলেই কেল্লা ফতে। মনে মনে হাসল শুভমিতা। তারপর একবার ঠাকুরের নামে প্রণামটা ঠুকে নিয়ে বলেই ফেলল, হ্যাঁ 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 মোমো, আমার সঙ্গে তো মৈনাকের কথা হয়েছে। আমিও না ওকে ঠিক বুঝতে পারছি না, এখন একমাত্র তুমিই ভরসা। কি যে বলিস, আমি আমি কি করে ঠিক করব বলতো? এমনিতেই ওরা সবাই আমার উপর প্রচণ্ড বিরক্ত। আমি বলছি তো তোমায় কি করতে হবে। শোনো না, আজকে বিকেলে 4:30 নাগাদ রবীন্দ্র সরোবরে ঠিক তুমি পৌঁছে যাবে। হ্যাঁ, ব্যাস ওখানেই মৈনাককে আসতে বলবো, তোমার সঙ্গে কথা বলে নেবে। মোনালিসাও ভাবলো খানিকক্ষণ, শেষে রাজি হলো।
আর কোনো তো উপায় নেই, সমস্যার সমাধান করতেই হবে। তার জন্য দুটো কথা যদি শুনতে হয় শুনে নেবে। প্রয়োজনে ওদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে মোনালিসা। ঠিক বিকেল 4:30 রবীন্দ্র সরোবরের মূল গেটের কাছেই হাজির হলো সৌম্যব্রত। এমনিতেই পাংচুয়ালিটির দিক থেকে বরাবর কোনো কম্প্রোমাইজ করতে ভালোবাসে না ও। তবে অবাক হলো পৌঁছে, শুভমিতা, মৈনাক কারোরই দেখা নেই। সত্যি আজকালকার জেনারেশনটাই এরকম, সময়ের দাম দিতেই জানে না। সামান্য মাথা গরম হলো বই কি, কিন্তু তাও নিজেকে অনেক বুঝিয়ে শান্ত রাখলো। যে কারণে এসেছে সেই কারণে মাথা গরম করলে তো চলবে না। ফোন করবে ভাবল, কিন্তু এ কি, ফোন তো মৈনাকের সুইচ অফ। একবার শুভমিতাকেও ট্রাই করলো, না, সেখানেও নট রিচেবল। এদিক ওদিক পায়চারি করতে করতে হঠাৎ হার্টবিটটা কেমন যেন বেড়ে গেল। অন্য প্রান্ত থেকে হন্তদন্ত হয়ে একটা ল্যাভেন্ডার শাড়ি পরে এদিকেই এগিয়ে আসছে মোনালিসা। হঠাৎ চোখাচোখি হতেই থমকে দাঁড়ালো দুজনে। এ কি সৌম্য, তুমি এখানে এই সময়? মৈনাক কোথায়? আমারও তো একই প্রশ্ন। মোনালিসা, তুমি এই সময়ে এখানে কোথা থেকে এলে? আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে এরা। আমাকে তো শুভমিতা বলল, আবার সব কিছু ঠিকঠাক করার জন্য মৈনাক নাকি ডেকে পাঠিয়েছে, আলাদাভাবে কথা বলবে নাকি আমার সঙ্গে। সে কি, আমাকেও তো একই কথা বলল মৈনাক। ও বলল সব কিছুই আবার নাকি আগের মতো হবে যদি আমার সঙ্গে শুভমিতা আলাদাভাবে কথা বলে। সেই জন্যই তো জরুরি তলব করলো। এবার দুজনের মনেই সন্দেহ বেশ দানা বাঁধছে। তবে কি ছেলে মেয়েগুলো অন্যরকম কিছু প্ল্যান করেছে? না না, এই ফাঁদে তো পা দেওয়া যাবেই না। একবার শুধু নাম করতেই এত বিপত্তি। আর আজকে যদি এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে দুজনের মধ্যেকার দ্বিধা দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। তবু খানিক সাহস সঞ্চয় করে সৌম্যব্রত বলল, আমি সত্যি সেদিনের জন্য খুব লজ্জিত। কি করে যে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। ছি 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 ছি, সত্যি সেদিন তুমি আমায় খুব লজ্জায় ফেলেছ জানো। কি যে করো না তুমি, আরো একটু সংযত হওয়া উচিত ছিল আমাদের। আর কত সংযত হব মোনালিসা? এই ছেলে মেয়েগুলোর জন্য আমরা তো কম স্যাক্রিফাইস করিনি। আমরা আজও একে অন্যের পাশে থাকতে পারি না, একসঙ্গে থাকার স্বপ্নটাও বাস্তব করতে পারিনি। শুধুমাত্র তোমার উপস্থিতি, তোমার ভালো থাকা, এটুকুই তো আমার সব। ছি, এই বয়সে এসে আর এত আদিক্ষেতা করতে হয় না। যা হয়নি তা হয়নি, সে নিয়ে এত কথা বলতে হবে না। সত্যি করে বলো মোনালিসা, এই যে তুমি আর আমি একসঙ্গে থাকতে পারলাম না, একসঙ্গে আমাদের সংসার করাটা আর হলো না, এতে কি সত্যি সত্যি তোমার কোনো খারাপ লাগা নেই? সারাটা জীবন তো একাই থেকে গেলাম আমরা, সেটা তো ছেলে মেয়েগুলো বুঝলোই না। আবার ওই কথা, ওদের ভালো থাকা না থাকাটাই তো আমাদের সুখ শান্তি জড়িয়ে, তাই না? একটা মানুষকে ভালোবাসা মানেই সারা জীবন তার সঙ্গে থাকতেই হবে এমন দাসখত দেওয়া আছে নাকি কোথাও? এক জীবনে সব চাহিদা মেটে না সৌম্য। ভালোবাসা মানেই তো কাছে পাওয়া নয়, বেঁধে রাখাও নয়। ভাগ্যে যতটুকু সান্নিধ্য রয়েছে ততটুকু তো পেয়েছি, এই তো অনেক। ওরা কথাগুলো বলতে বলতে লেকের পাড় ধরে ঠিক কত দূর হেঁটে এসেছে তার খেয়াল রাখেনি কেউ। তবে ওদেরকে চুপিসারে নজরবন্দি করে চলেছে শুভমিতা আর মৈনাক। অবশেষে আড়াল থেকে তারা সামনে এসে হাজির হলো, অপ্রস্তুত সৌম্যব্রত এবং মোনালিসা দুজনেই। এতক্ষণের পাশাপাশি হাঁটা খানিকটা ঘনিষ্ঠতা যেন অজান্তেই তৈরি হয়েছিল। হঠাৎ করে বিদ্যুৎ গতিতে ওরা দুজন দুজনের থেকে দূরে সরে গেল। তবে মোনালিসাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরল শুভমিতা। মোমো, কি ব্যাপার কি শুনি, কি হচ্ছে? আমি তো জানতে চাইছি তোমার কি ব্যাপার। এই যে বলেছিলে মৈনাক আসবে, কি সব কথা বলবে, আর এখন তো তোদের দুজনেরই কোনো পাত্তা নেই দেখছি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমাকে তো মৈনাক বলেছিল যে শুভমিতা আসবে, কি সব কথা আছে। এখন তো এসে দেখছি তোমরা দুজনের কেউই নেই। তাই আমরা নিজেদের মধ্যে একটু
তোমরা নিজেদের মধ্যে একটু পুরনো প্রেমটা ঝালিয়ে নিচ্ছিলে আর কি। তা অবশেষে কি সিদ্ধান্তে আসা হলো শুনি? শুনি। শুনি শুনি শুনি। এই 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 ছোট কাকার সঙ্গে মজা হচ্ছে নাকি? বড্ড বড় হয়ে গেছিস না? সিদ্ধান্ত আবার কিসের? সিদ্ধান্ত এটাই যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনের আবার রেজিস্ট্রি বিয়ে হবে, আর তার বন্দোবস্ত আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। কিন্তু ছোটকা, তা তো হচ্ছে না। আমাদের রেজিস্ট্রির আগে যে আরো একটা রেজিস্ট্রি করতে হবে, তবেই আমরা আবার আমাদের রেজিস্ট্রির জন্য রাজি হব। কিরে, তাই তো? একদম তাই, না হলে রাজি হচ্ছেই না, বিয়েটাই হবে না, ক্যান্সেল ক্যান্সেল। কি বলছিস এসব? আমি তো তোদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না মোমো? কোনটা কোনটা বলো বলো। কি ছেলে মানুষই হচ্ছে এসব? তোমরা কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। মৈনাক, তুই বল। তুই বল। তুই বল। আচ্ছা ঠিক আছে, চল আর কোনো ওসব ভনিতা টনিতা বাদ দিয়ে আমরা বলি হ্যাঁ বল। বলছিলাম যে ছোটকা, ওই আমাদের রেজিস্ট্রির আগে তোমাদের মানে তোমার আর মোমোর, তোমাদের দুজনের রেজিস্ট্রিটা সেরে ফেলতে হবে। সেরে ফেলতে হবে একদম। তবেই কিন্তু আমরা ছাদনা তলায় যেতে রাজি হব। রাজি হব, না হলে নইব নইব চ। অসম্ভব। এই অসম্ভব বলছে রে। এই চ বাড়ি চ, কিছু ঠিক হবে না। হ্যাঁ 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 চ। হ্যাঁ তাই তো, অসম্ভব। এমনটা হয় নাকি? কিসের অসম্ভব? অসম্ভব বলে কিচ্ছু হয় না। সম্ভব সম্ভব, কিরে সব সম্ভব, তাই তো? শুধু সম্ভব আল বাদ সম্ভব। আর ভালো যখন বেসেছো তখন পরিণতি তো পেতেই হবে। আর আমাদেরও শান্তি, মোমোর শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একটাই, অতএব পায়ের উপর পা তুলে থাকবো। তা কিন্তু মন্দ বলিসনি। এই লজ্জা পাচ্ছে। দেখ, অবশেষে গোধূলি আলো মেখে ওরা চারজন হেঁটে চলেছে লেকের ধার ধরে। সামনে সামনে হেঁটে যাচ্ছে শুভমিতা আর মৈনাক। আর ওদের থেকে সামান্য দূরত্ব বজায় রেখে ওদেরকে আগলি আগলি হাঁটছে ওদের আজীবনের অভিভাবক সৌম্যব্রত আর মোনালিসা মানে মোমো। যাক বাবা, ফাইনালি তাহলে চারজনেরই সমস্যার সমাধান, কি বলিস? এবার শুভ পরিণয়। একদম। তাহলে আপাততভাবে আজকের গল্প সাঁঝবেলার রূপকথা এ পর্যন্তই। কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাতেই হচ্ছে, তার সঙ্গে কি করতে হচ্ছে? লাইক করতে হচ্ছে, আর শেয়ার করতে হচ্ছে, কমেন্ট করতে হচ্ছে, এবং অবশ্যই হাইপ করতে হচ্ছে। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, করতেই হবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে, ভালোবাসার মরশুম। সেখানে শুধুই প্রেমের গল্প। প্রেম প্রেম আর প্রেম। ওফ, যাই হোক, সময়গুলো তো জানা আছেই, মঙ্গলবার দুপুর 3:30 আর শুক্রবার রাত্রি 8টা। ভালোবাসার মরশুম চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। যাই হোক, এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো তাড়াতাড়ি ঘোষণা কর, আমি মোমো খেতে যাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, চটপট তাদের নামগুলো বলে ফেলি। তারা হলেন পূজা, অঞ্জলি চ্যাটার্জি, অ্যালেক্স, শম্ভু ভৌমিক, মোহিনী ভট্টাচার্য, সায়ন্তনী মণ্ডল, সুপ্রিয়া মাঝি, প্রতিষ্ঠা দে, সৃজা মুখার্জি, অপর্ণা সামন্ত, সৌরভ সামন্ত, ঈশানী ঘোষ, বিপাশা বাগ, আয়েশা স্মৃতি, সমীরণ ধারা, মধুমিতা চ্যাটার্জি সহ অনেকেই। তাহলে এবার আজকের প্রশ্নে চলে আসি। একদম, তুই কর আজকের প্রশ্ন। তোর মাথায় কি প্রশ্ন এসেছে? চল, আমরা বলবো না, একসাথে প্রশ্নটা বলবো। মোনালিসা আর সৌম্যব্রত ওরা কোথায় দেখা করেছিল? ভীষণ সহজ, তাই চটপট চটপট সময়ের জন্য অপেক্ষা না করে মোবাইল ফোনটা হাতে তুলে নিন আর সঠিক উত্তর টাইপ করুন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন, এই 10 জনই কিন্তু, হ্যাঁ
হুম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমরা। তাহলে আজ যাই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, তাড়াতাড়ি নয় মঙ্গলবারেই আগামী- দেখা হচ্ছে একটা খুব মিষ্টি প্রেমের গল্প নিয়ে। ভীষণ রোমান্টিক। আহা, হ্যাঁ, যে জন প্রেমের ভাব জানে না, যে জানে প্রেমের ভাব জানে না। কিন্তু Copyright. যদি কপিরাইট পড়ে Sorry. ওকে ছাড়ো। যাই হোক, আজ তবে আসি। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুম আর গল্পের মরশুম দুটোকেই সঙ্গে রাখতে ভুললে চলবে না।